This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম, তখন আমাকে somebody say যে উনি তো চলে যাচ্ছে, উনি is on the runway, he has taken off. তো এটা আমি জানতাম না যে that she is leaving the country, but তারপরে আমি মনে করি যে থাকলে তখন ওনারা লাইফ রিস্ক হতে পারতো কত লোকজন ওনার প্রতি। তো এই ইস্যুস গুলো আছে এখন। ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক, এটা তো ডেফিনেটলি কাম্য না। দর্শক, এতক্ষণ শুনছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথা। নাগরিক টিভির উত্তর আমেরিকার প্রতিনিধি নাজমুস সাকিবের সঙ্গে এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জানিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট হঠাৎ গণভবন ত্যাগ করে ভারতে চলে যাওয়ার কথা তিনি জানতেন না। তিনি তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছিলেন। গত 15 মাস ধরে বিশ্বের কোটি কোটি মানুষের একটাই প্রশ্ন ছিল, তাহলে কে জানতো গণভবন ছাড়তে ভারত থেকে সেদিন কে ফোন করেছিলেন? কার উপর আস্থা রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী? কারা শেখ হাসিনা ও শেখ রেহানাকে মব তৈরি করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার ভয়াবহ পরিকল্পনা করেছিল? কার কারণে তথাকথিত মেটিকুলাস ডিজাইনের একাংশ বাস্তবায়ন হয়নি? এসব প্রশ্নের উত্তর রয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রিভলিউশন নামের বইয়ে। দিল্লি থেকে প্রকাশিত দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহীদুল ইসলাম খোকনের যৌথভাবে লেখা ইনশাআল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রিভলিউশন বইটি এখনও বাজারে আসেনি, তবে পাণ্ডুলিপির অংশবিশেষ ফাঁস হয়েছে। ঢাকা তখন আগুন ধরা শহর। রাস্তাগুলো রাত দিন এক করে ফেলেছিল উত্তেজিত জনতা। শেখ হাসিনা ছিলেন গণভবনের ভেতরে, চারিদিকে নিরাপত্তা বেষ্টিত, তবু নিরাপত্তা যেন ক্রমেই ফাঁক হয়ে আসছিল। তিনি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু সেই রাতে তিনি হয়ে গিয়েছিলেন একা, এক অস্থিরতার মধ্যে। শুরুটা হয়েছিল কয়েকদিন আগে। ছাত্র আন্দোলনের নামে প্রতিবাদ বাড়ছিল, দাবি বদলাচ্ছিল, রাস্তায় মানুষের সংখ্যা বাড়ছিল, আর তাদের মধ্যে ছিল শুধুই হাহাকার আর উন্মাদনা। শেখ হাসিনা শুরু থেকে বিশ্বাস করছিলেন এটি স্বাভাবিক আন্দোলন নয়। তিনি বলেছিলেন কেউ বাইরে থেকে এই আগুনে ঘি ঢালছে। দেশকে অস্থিতিশীল করার জন্য শক্তিশালী বিদেশি হাত নেপথ্যে কাজ করছে। রাশিয়া আগেই সতর্ক করেছিল, ভারতও জানিয়েছিল কিছু সন্দেহজনক নড়াচড়া চলছে, কিন্তু শেখ হাসিনা বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেননি। এই অস্থিরতার মধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যিনি তার ঘনিষ্ঠ আত্মীয়, গণভবনে এসে আশ্বাস দিয়েছিলেন। তিনি বলেছিলেন সেনাবাহিনী সুরক্ষা দেবে, কোনো বিপদ হলে বাহিনী জীবন দিয়ে হলেও প্রধানমন্ত্রীকে রক্ষা করবে। গণভবনের চারপাশে সেনা মোতায়েনও করা হয়। শেখ হাসিনা স্বাভাবিক হয়ে উঠতে চেষ্টা করেছিলেন, কিন্তু পরদিনই সব বদলে গেল। একই ব্যক্তি হঠাৎ এসে বললেন সেনাবাহিনী কোনোভাবেই বল প্রয়োগ করবে না, তারা গুলি ছুড়বে না। সেনা পরিবার, অবসরপ্রাপ্ত অফিসার, এমনকি কয়েকজন কর্মরত সেনা সদস্যের আত্মীয়রাও এই আন্দোলনে রয়েছে। তিনি বললেন, প্রধানমন্ত্রী, আমি জোর করে থামাতে পারবো না। সেই মুহূর্তেই শেখ হাসিনা বুঝলেন তাকে আর প্রতিশ্রুতির উপর ভরসা রাখা যাবে না। তবুও তিনি দেশ ছাড়তে নারাজ। তার চোখে ভেসে উঠেছিল 1975 সালের ছবি, যেখানে তার পরিবারের প্রায় সবাইকে হত্যা করা হয়েছিল। তিনি তখন বিদেশে ছিলেন, কাকতালীয়ভাবে বেঁচে গিয়েছিলেন। এই স্মৃতি তাকে কঠোর করে তুলেছিল। তিনি বললেন, আমি দেশ ছেড়ে যাব না, প্রয়োজনে এখানেই মরব। আবারও তার ভেতরের সেই অদম্য জেদ জেগে উঠেছিল। এরপর 3 বাহিনীর প্রধান এসে তাকে বোঝানোর চেষ্টা করেন পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে, জনতার ভিড় যে কোনো সময় গণভবনে ঢুকে পড়তে পারে। কিন্তু শেখ হাসিনা তবুও নড়েন না। তিনি বিশ্বাস করছিলেন এটা ষড়যন্ত্র, আন্দোলন নয়। দুপুর প্রায় 1:30, গণভবনের করিডোর, খালি পায়ের শব্দ, ভয়ের ফিসফিসানি, ভেতরে অস্থিরতা, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত চাপা অন্ধকার। ঠিক তখনই ফোন বাজে। ফোনটি আসে ভারত থেকে। অন্য প্রান্তে কে ছিলেন? শেখ হাসিনা। তাকে চিনতেন, বিশ্বাস করতেন। কণ্ঠটা শান্ত কিন্তু দৃঢ়, মাত্র কয়েকটি বাক্য, কিন্তু সেগুলোই সব বদলে দেয়। দেরি হয়ে গেছে, যদি এখনই না বের হন আপনাকে তারা বাঁচতে দেবে না, বেঁচে গেলে আবার লড়াই করতে পারবেন। কথাগুলো কেটে যায় পাথরের মতো। এই প্রথম তিনি অনুভব করলেন বেঁচে থাকার লড়াই শুরু হয়ে গেছে। কথা শেষ হওয়ার পর তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। চোখ বন্ধ করলে পুরনো স্মৃতি ফিরে আসে, বাবা, মা, ভাই, বোন সবাইকে হারানোর দৃশ্য। তিনি আরেকটি মৃত্যুতে দেশকে ফেলতে চান না। তার পাশে তখন কেবল একজন, ছোট বোন শেখ রেহানা। বোনের চোখের জলে ভয় ছিল, কিন্তু শব্দ ছিল দৃঢ়, চলো আপা, বেঁচে থাকলে আবার লড়াই করতে পারবে।
সবকিছু মাত্র 20 মিনিটের মধ্যেই ঘটে। শেখ হাসিনা 2টি ছোট ব্যাগে নিজের কাপড় আর কিছু নথি নেন। বাইরে তখন গাড়ির ইঞ্জিন গর্জন করছে। গাড়ি ছুটে যায় হেলিপ্যাডের দিকে। ঘড়ির কাঁটায় তখন 2:23 মিনিট হেলিকপ্টারটি গণভবন থেকে উড্ডয়ন করে। হেলিকপ্টারের ব্লেড খুঁড়তে শুরু করলে সেই শব্দের মধ্যে লুকিয়েছিল বিদায়ের সুর। গণভবনের ছাদ থেকে তিনি শেষবার তাকিয়ে দেখেন ভবনটিকে, যেখানে তিনি অসংখ্য রাত সিদ্ধান্ত নিয়েছেন, যেখান থেকে দেশকে চালিয়েছেন। দুপুর 2:35 মিনিট তেজগাঁও বিমানবন্দর ঘাঁটিতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। অতঃপর সেখানে অপেক্ষমান বিমান বাহিনীর একটি কার্গো হেলিকপ্টারে চেপে বসেন। 2:42 মিনিটে তেজগাঁও থেকে মেঘাচ্ছন্ন আকাশে উড্ডয়ন করে হেলিকপ্টারে আকাশে উঠতেই পেছনে পড়ে যায় ঢাকার আলোর রেখা। মেঘের আবরণ ভেদ করে প্রায় 20 মিনিট পর পশ্চিমবঙ্গের মালদার উপর দিয়ে ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে। বিকেল 4টার দিকে C-170J হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখানে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল শেখ হাসিনাকে স্বাগত জানান। পরে তার নিরাপত্তার জন্য দিল্লির একটি অজ্ঞাত স্থানে নিয়ে যান। সেদিন তিনি দেশ হারালেন, কিন্তু বেঁচে রইলেন, কারণ তিনি বুঝেছিলেন মৃত নেতার কোনো ভবিষ্যৎ নেই, বেঁচে থাকা নেতার আছে। এটা ছিল কেবল পিছু হটা নয়, এটা ছিল টিকে থাকার সিদ্ধান্ত, যাতে একদিন আবার লড়া যায়। দীর্ঘ 15 মাস পর শেখ হাসিনা ভারত থেকে লড়াইটা শুরু করেছেন। ঘোষণা করেছেন নানা রাজনৈতিক কর্মসূচি, খুলেছেন মুখ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ দেশি বিদেশি ষড়যন্ত্র ও কথিত মেটিকুলাস ডিজাইনের কথা গণমাধ্যমে সাক্ষাৎকারের মাধ্যমে জানাচ্ছেন। ফাঁসির রশি সামনে নিয়ে তিনি দেশে ফিরতে চান। কিন্তু কিভাবে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? পেছন থেকে কে দিচ্ছে সাহস? এটি এখন $1 ট্রিলিয়ন প্রশ্ন। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার